সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার আহ্বান। দ্বিপক্ষীয় বৈঠকে 9টি প্রকল্প উদ্বোধন, 5টি সমঝোতা স্মারক সই। রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা বন্ধ নিয়েও আলোচনা। উনি তুলে ধরেছেন, বলেছেন যে এত বছর আগে আমরা এটা মোটামুটিভাবে সমঝোতা এসেছিলাম, আপনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন। Prime Minister Modi reiterated India's sincere and continued efforts to conclude this agreement. দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ে সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2 বছরে বিনিয়োগ দ্বিগুণ হওয়ার লোভ দেখিয়ে প্রতারণা। হোপ ডিজিটাল সিটির টোপে সর্বশান্ত 3000 গ্রাহক। 60 কোটি টাকা নিয়ে উধাও অভিযুক্তরা। দেশে করোনায় 3.5 মাসে সর্বোচ্চ 39 জনের মৃত্যু। হাসপাতালে হিমশিম অবস্থা। সেপ্টেম্বরে দ্বিতীয় ভ্যাকসিন কোভ্যাক্স আনছে ভারত। তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও চুক্তি বাস্তবায়নের উদ্যোগ কবে নেওয়া হবে তা স্পষ্ট করেননি মোদী। গতকাল বিকেলে 2 সরকার প্রধানের শীর্ষ পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টিও দৃঢ়ভাবে তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস সহ 9টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সই হয়েছে 5টি সমঝোতা স্মারকও। টানা 2 দিনের কর্মব্যস্ত সফরসূচি শেষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান বন্ধু রাষ্ট্র ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী। টাইগার গেটে অতিথিকে স্বাগত জানান সরকার প্রধান শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত থাকলেও করোনার বাধায় 1 বছর বিলম্বে দক্ষিণ এশিয়ার 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করেছেন। পরে 2 প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। এই সময় বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে মানব সম্পদ উন্নয়ন, সন্ত্রাসবাদ রোধ ও অর্থনৈতিক অগ্রগতি সহ বেশ কিছু বিষয় উত্থাপিত হয় আলোচনার টেবিলে। ভারত থেকে 2 লাখ ডোজ ভ্যাকসিন বক্স শেখ হাসিনার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি হস্তান্তর করেন। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2টি প্রকল্পের। পরে হাসিনা মোদীর উপস্থিতিতে শুরু হয় সমঝোতা স্মারক স্বাক্ষর ও যৌথ প্রকল্পের উদ্বোধনী আয়োজন। পাশাপাশি যৌথভাবে ভার্চুয়ালি উদ্বোধন করা হয় ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী রেল চলাচল, 3টি সীমান্ত হাট সহ 3টি প্রকল্প। পরে 2 শীর্ষ নেতার বৈঠক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন। তিনি জানান, তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে বিশেষ উদ্যোগ নিতে বলেছেন শেখ হাসিনা। বাদ পড়েনি রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা বন্ধের ইস্যুও। তিস্তার ইস্যু উনি তুলে ধরেছেন, বলেছেন যে এত বছর আগে আমরা এটা মোটামুটিভাবে সমঝোতা এসেছিলাম, আপনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন, কারণ এটা আমার দেশবাসীর দাবি। বর্ডারে কিলিং সেটা তুলে ধরেছেন জোর করে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তখন উত্তরে বলেছেন বর্ডার এলাকাতে হাট তৈরি করা, অনেকগুলো যদি বাজার তৈরি করে দেওয়া হয় তাহলে ওনার ধারণা যে এগুলো কি হতে পারে। একই সময় ভারতের পক্ষ থেকে ব্রিফ করেন দেশটির পররাষ্ট্র সচিব। জানান, তিস্তা পানি বন্টন ইস্যুতে ভারত আন্তরিক। Prime Minister Sheikh Hasina did refer to the Tista issue. Prime Minister Modi reiterated India's sincere and continued efforts to conclude this agreement in consultation with the relevant stakeholders. পরে 2 দিনের সফরের ইতি টানেন নরেন্দ্র মোদী। শনিবার রাত 9টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি ফিরে যান তিনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এর আগে গতকাল সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। পরে কাশিয়ানীর ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে সমাবেশে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। বলেন, অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে মেহনতি জনতার স্বপ্নদ্রষ্টা হিসেবেও উল্লেখ করেন তিনি। প্রথমবারের মতো ঢাকার বাইরে কোনো সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার বেলা 11:30টায় পৌঁছান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। নরেন্দ্র মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। জাতির স্বপ্নদ্রষ্টার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, অংশ নেন প্রার্থনায়। হে আল্লাহ, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে গাছের চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 1:30টার পর নরেন্দ্র মোদী পৌঁছান গোপালগঞ্জের কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের ঐতিহাসিক তীর্থস্থান ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। সেখানে অংশ নেন প্রার্থনায়। পরে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে দেয়া ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেহনতি জনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দুদেশ পৃথিবীর অস্থিরতা ও বিদ্বেষের বাইরে শান্তিপূর্ণ উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যাচ্ছে বলেও জানান মোদী। शेख मुजीबुर रहमान जी का नेतृत्व, उनका विजन और बांग्लादेश के लोगों पर उनका विश्वास एक मिसाल है। दोनों ही देश अपने विकास को अपनी प्रगति से पूरे विश्व की प्रगति देखना चाहते हैं। दोनों ही देश दुनिया में अस्थिरता, आतंक और अशांति की जगह स्थिरता, प्रेम और शांति चाहते हैं। ভারতের পশ্চিমবঙ্গের চলমান নির্বাচনকালে নরেন্দ্র মোদীর ওরাকান্দি সফরকে অনেকেই রাজনৈতিক আখ্যা দিচ্ছেন, একথা ঠিক। তবে সাধারণ মানুষেরা বলছেন মোদীর এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পেল নতুন এক মাত্রা। এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকলে দুই দেশের অগ্রগতির পথে বাধা হতে পারবে না কোনো অপশক্তি। ওরাকান্দির ঠাকুরবাড়ি থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। মাসে প্রতি লাখে লভ্যাংশ 8,000 টাকা, 2 বছরে বিনিয়োগ দ্বিগুণ। হোপ ডিজিটাল সিটির এমন টোপে সর্বশান্ত প্রায় 3,000 গ্রাহকদের প্রায় 60 কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অবসরের পাওয়া টাকা পয়সা খুইয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছেন প্রায় সবাই। বুলবুল রেজার রিপোর্ট। সাবেক সেনা সদস্য জামিরুল ইসলাম এক সহকর্মীর মাধ্যমে খোঁজ পান হোপ ডিজিটাল সিটির। প্রতিষ্ঠানটিতে টাকা রাখলে মাসে প্রতি লাখে মিলবে 8,000 টাকা। সহকর্মীর এমন পরামর্শে 2019 সালের ডিসেম্বরে 5 লাখ টাকা বিনিয়োগ করেন। প্রথম মাসে লভ্যাংশের টাকাও পান। তারপর থেকেই খিলক্ষেত এলাকার নিকুঞ্জে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ। 25 মাসে তারা ডবল টাকা দিতে চাচ্ছিল, 5 লাখ টাকা জমা দিতে 10 লাখ টাকা দিয়ে 25 মাসে। এই সুবাদে আমি জমা দিয়েছিলাম 5 লাখ টাকা, 5,05,000 টাকা জমা দিয়েছিলাম। জামিরুলের মতো প্রায় 3,000 গ্রাহকের পকেট হাওয়া হয়ে গেছে হোপের টোপে। 8 লক্ষ টাকা দিলে তুমি একটা প্লট পাবা, সেই অনুযায়ী আমি 8 লক্ষ টাকা দিই এবং 15,000 টাকা দিয়ে আইডি খোলা হয়। চক্রটি যাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তাদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বাদ যায়নি বেসামরিক লোকজনও। 20 লাখ টাকা মারছি, মারার পর 2-3 মাস পরে আমার কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তো আমি আর ওই টাকাগুলো আর পাই না। 63 কোটি টাকার মতো এখানে ওরা আত্মসাৎ করে। দুদকে অ্যাপ্লিকেশন করা হয়েছে, আমরা 9 জন মিলে একটা করা হয়েছে, আমাদের টাকার অ্যামাউন্ট দিয়া আমরা করছি দুদকে। গ্রাহকদের বলা হয়েছিল তাদের বিনিয়োগের টাকায় পেট্রোল পাম্প ও আবাসন ব্যবসা করা হবে। ভুক্তভোগীদের দাবি প্রায় 60 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারুক হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ও তাজুল ইসলাম। তারা বলছে আমরা জমি কিনবো, পেট্রোল পাম্প করব, হাসপাতাল করব, এভাবে টাকা অনেক বৃদ্ধি করে তারা আমাদেরকে মূল টাকা দিয়ে দিবে। চক্রটি নিকুঞ্জের অফিস বন্ধ করে মাস 3 আগে মহাখালী ডিওএইচএসে ভিন্ন নামে আরেকটি অফিস খুলে। সেখানে গিয়ে জানা গেল এখান থেকেও উধাও তারা। 2 মাস আসিল, এখন আর চলে গেছে। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের সদস্যদের বিরুদ্ধে 14টি পিটিশন মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনেও চিঠি দিয়েছেন। বুলবুল রেজা, সময় সংবাদ। দ্রুতগতিতে চাপ বাড়ছে হাসপাতালে, তাই মাঝারি মাত্রার আক্রান্তদের অনেককেই ফিরে যেতে হচ্ছে হাসপাতালের দুয়ার থেকে। এ ধরনের সিদ্ধান্তকে ভুল বলছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে তাদের দাবি এটি একই সঙ্গে বাড়িয়ে দিচ্ছে মৃত্যু ও সংক্রমণের ঝুঁকি। প্রতিদিনই যেন রেকর্ড ভেঙে ভয়াবহতার নতুন রেকর্ড গড়ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের দেওয়া তথ্য অনুযায়ী 3 মাস 12 দিন পরে আবারও 40 ছুঁই মৃতের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 39 জনের। সারা দেশে শনাক্ত 3,674 জন।
রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালের সক্ষমতা 250 রোগীর, কিন্তু শনিবার দুপুর পর্যন্ত ভর্তি রোগী 421 জন। 10টি আইসিইউর একটিও ফাঁকা নেই। রোগীর যেই চাপ, অ্যাটেন্ডেন্ট তো থাকার দূরের কথা, এখন অনেক পারমিশনও দিচ্ছেন না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সরকারি 10 হাসপাতালে আইসোলেশন শয্যা 2401টি, রোগীতে পূর্ণ 1948টি। 108টি আইসিইউর মধ্যে ফাঁকা কেবল 5টি। রোগী চাপে যখন এমন নাভিশ্বাস অবস্থা, তখন অনেক ক্ষেত্রে মাঝারি মাত্রার কোভিড রোগীদের ভর্তি না করে বাড়িতে আইসোলেশনে থাকতে বলছে হাসপাতালগুলো। জ্বর তো 10 দিন যাবত আছেই, আর আজকে 2 দিন মারাত্মক শ্বাসকষ্ট, ভর্তি হইতে হবে না, 14 দিন বাসায় কোয়ারেন্টাইন থাকে। হচ্ছিল যে শ্বাসকষ্ট হচ্ছে, ভর্তি করাইলে হয়তো একটু অক্সিজেন পাওয়া যাইতো, ভালো লাগতো, ওনার কষ্টটা যাইতো, করাইলো না। হাসপাতালে চাপ কমাতে সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাশ টানা আর জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। লোকজনকে বলা হয়েছে বাসায় থাকতে, আসলে তাতে কমেনি, বেড়েছে। এখনও 2টা ঘটনা ঘটবে। বাসায় যদি থাকে তারা রোগ ছড়াবে এবং তারা মৃত্যুর ঝুঁকি তাদের বেড়ে যাবে। এছাড়া টেলিমেডিসিন সেবার পরিধি বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের তৈরি সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত দ্বিতীয় করোনার ভ্যাকসিন বাজারে আসতে পারে সেপ্টেম্বরে। শনিবার প্রতিষ্ঠানটির সিইও আদার পুনাওয়ালা টুইটারে ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যেই কোভ্যাক্স নামের ভ্যাকসিনটি ভারতে ট্রায়াল শুরু হয়েছে। সেরামের দাবি, করোনার ব্রিটিশ ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করছে 89% কার্যকর ভ্যাকসিনটি। শিগগিরই দেশটির 91টি জায়গায় 1000-এর বেশি স্বেচ্ছাসেবকের দেহে প্রয়োগ করা হবে এটি। রাজধানীর পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর পল্টন এলাকায় আছেন রিপোর্টার বুলবুল রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বুলবুল। তাজনীন, হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে ঢাকার রাজপথে তেমন কোনো প্রভাব এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই আমরা ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা মতিঝিল, দিলকুশা, পল্টন এবং বাইতুল মোকাররমের উত্তর এবং দক্ষিণ গেটে অবস্থান নিয়েছিলাম। অর্থাৎ আমরা এই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় ঘুরে যতটুকু দেখতে পেয়েছি যে অন্যান্য দিনের মতো, বিশেষ করে আজকে যেহেতু সপ্তাহের প্রথম কার্যদিবস, সেই হিসেবে ঢাকার রাজপথে যতটুকু যানবাহন চলাচল করার কথা ঠিক তেমনটাই কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। এখন পর্যন্ত যেহেতু হরতাল ডাকা হয়েছে, গতকাল রাতে সন্ধ্যায় প্রেস কনফারেন্স করা হয়েছে যে আজকে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম, সেই হিসাবে কিন্তু পুলিশের আগে থেকে এক ধরনের প্রস্তুতি ছিল। প্রতিটি মোড়ে মোড়ে আমরা দেখেছি পুলিশের সতর্ক অবস্থান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু লক্ষ্য রাখছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিশেষ করে এই যে হেফাজতে ইসলামের ডাকা যে হরতাল সকাল থেকে শুরু হয়েছে, যেটি সন্ধ্যা পর্যন্ত চলবে, আমরা শুধুমাত্র একটি ছোট্ট মিছিল দেখেছি, এর বাইরে কিন্তু তেমন কোনো তাদের কার্যক্রম দেখিনি। আর যান চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। আমরা যাত্রী সাধারণের সাথে কথা বলেছি, যারা চালক রয়েছেন চালকদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের কর্মের সন্ধানেই সকালে বের হয়েছেন। তারা এই হেফাজতে ইসলামের ডাকা যে সকাল সন্ধ্যা হরতাল সেটি তারা মানতে নারাজ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন এবং এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা প্রস্তুত রয়েছেন। এবং যান চলাচলের কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা আমাদের যে আরও সহকর্মীরা রয়েছেন তাদের মাধ্যমে খোঁজ নিয়েছি যে বিশেষ করে উত্তরা, গাবতলী, মিরপুর রুটে, অর্থাৎ প্রতিটি রুটেই আজকে যেহেতু সাপ্তাহিক প্রথম কার্যদিবস, সেই হিসেবে যে যান চলাচল করার কথা রয়েছে সেটি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তো এরপরে যদি কোনো রকমের এরকম ঘটনার খবর পাই সেটি আমরা জানানোর চেষ্টা করব। তাজনীন। হরতালের রাজধানীর পরিস্থিতি জানাতে রাজধানীর পল্টন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ওয়েবসাইট নির্ভর বাণিজ্যে বাড়ছে প্রতারণা, গ্রাহকদের রয়েছে নানা অভিযোগ। এ অবস্থায় 16,000 কোটি টাকার বার্ষিক বাজারে শৃঙ্খলা আনতে নীতিমালা তৈরির কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়, যা কার্যকর হলে ফেসবুকেও ব্যবসা করতে দরকার হবে ট্রেড লাইসেন্স।
নজরদারির উদ্যোগকে স্বাগত জানালেও উদ্যোক্তারা যেন অহেতুক জটিলতায় না পড়েন সেদিকে খেয়াল রাখার আহ্বান অর্থনীতিবিদদের। হরিপদ সাহার রিপোর্ট। ওয়েবসাইট ও ফেসবুক পেজে পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল কমার্সের যাত্রা খুব বেশি দিনের নয়। তবে গেল 7-8 বছরেই রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে তো বটেই, গ্রামেও তৈরি হয়েছে অনলাইন বাজারের ক্রেতা বিক্রেতা। যদিও পণ্যের দাম ও মান নিয়ে ক্রেতাদের প্রতারিত হওয়ার তিক্ত অভিজ্ঞতাও কম নয়। কিছুদিন আগে অনলাইনে অর্ডার দিই দুটো টি-শার্ট, সেগুলো আমি বিকাশে প্রিপেমেন্ট করি, আবার একদিন পরে সে অর্ডারটা ক্যান্সেল করে দেয়। ওরা 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আমাকে বলেছিল যে টাকাটা রিফান্ড করবে, কিন্তু সে টাকাটা ওরা রিফান্ড করে নাই। প্রতারণার ক্ষেত্রে যে ইস্যুটা আসছে সেটা হচ্ছে যে আমি যেই প্রোডাক্টটা কিনেছি, যেভাবে দেখেছি, যখন বাসায় আসছে প্রোডাক্ট আমার কাছে ডেলিভারি হচ্ছে, তখন দেখি যে অন্যরকম। গেল 4 বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইন ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ বেড়েছে কয়েক গুণ। ডিজিটাল কমার্স নির্দেশিকা গ্রাহক স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক। ই কমার্সের নামে বা অ্যাপ কমার্সের নামে দেখবেন যে নাম ঠিকানাবিহীন ভুইফোর এমন সব প্রচারণা চালিয়েছে, ভোক্তা না বুঝেই উদ্বুদ্ধ হয়ে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ঠকেছে। এমন অনৈতিক কাজ করে স্বার্থ হাসিল করা যাবে না যদি কিনা আমার ওই নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায়। অনলাইনে পণ্য বা সেবা কেনাবেচায় সুস্পষ্টভাবে শর্ত জানানো, পণ্য ডেলিভারি ও মার্কেট প্লেসের বিক্রেতাদের মূল্য পরিশোধে সময়সীমা, অনুমোদনহীন ভার্চুয়াল ওয়ালেট তৈরিতে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয় আছে ডিজিটাল কমার্স নির্দেশিকার প্রস্তাবনায়। 2020-এ করোনাতে এসে এটা প্রায় 16,000 কোটি টাকার মার্কেটে উত্তীর্ণ হয়। যখন এই পরিচালনার নীতিমালাটা আসবে তখন স্পেসিফিকলি কাস্টমাররা যেই প্ল্যাটফর্মে আসতে পাবে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির পরিমাণও বেড়ে যাবে। যারা ফেয়ার বিজনেস করবে তাদের জন্য এটা উত্তম হবে বলে মনে করি। একেবারে শুরুতেই এই ধরনের আইনের প্রয়োগ যদি ছোট উদ্যোগের জন্য করা হয়, তাহলে এই যে অনলাইন ব্যবসা বাণিজ্য করে স্টুডেন্টরা কিংবা অনেক হোম মেকার নারী আছেন, তারা কিছু ইনকাম করছেন, তাদের আয় হয়তো খুব বেশি নয় এবং খুব ফর্মালাইজেশনের ব্যাপারে যেতে হলে তারা হয়তো সেটাতে যাবেনও না। বর্তমানে বাংলাদেশে 2000-এরও বেশি ওয়েবসাইট ভিত্তিক ই কমার্স এবং প্রায় 1 লাখের মতো ফেসবুক পেজে অ্যাপ কমার্স ব্যবসা পরিচালিত হচ্ছে। বিশ্বের বুকে বাংলাদেশ এক বিস্ময়, এ কথা এখন প্রতিধ্বনিত হচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রেও। মার্কিন জনপ্রতিনিধিরা 50 বছরে বাংলাদেশের উন্নয়নের সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, উন্নয়নের যে গতি শেখ হাসিনা সরকার ধরে রেখেছে তা অব্যাহত থাকলে খুব শিগগিরই উন্নত রাষ্ট্রে পরিণত হবে লাল সবুজের বাংলা। লস্কর আল মামুনের রিপোর্ট। গেল কয়েক মাসে মার্কিন রাজনীতিতে উন্নয়নের রোল মডেল হিসেবে একাধিকবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম। অধিক জনসংখ্যা আর তুলনামূলক কম আয়তনের দেশ হয়েও কৃষি, ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি খাতে অভূতপূর্ব উন্নয়নের গতি ধরে রেখেছে লাল সবুজের দেশ, যা নিয়ে বিস্মিত মার্কিন রাজনীতিবিদরা। তারা বলছেন, দারিদ্র্য দূরীকরণ সহ অর্থনীতির চাকা শক্তিশালী করার কৌশলের অনেকখানি শেখার আছে শেখ হাসিনা প্রশাসনের কাছ থেকে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঘুরে ফিরে এলো সে বার্তাই। পৃথিবীর সব নেতা নেত্রীরা আজকে বাংলাদেশ প্রশংসা করছেন। 50 বছর উপলক্ষে বাংলাদেশকে প্রথমবারের মতো শুভেচ্ছা বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম। এ সময় ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। স্বাধীনতা দিবসে বার্তা দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সিটিও। Bangladeshi community plays an integral role in the life of our city. So whether you're celebrating in downtown LA or Dhaka, Subho Sadinota Dibush, wishing you a very happy Independence Day. 1971 is the year I was born, so as I celebrated my 50th birthday this year, I also celebrate Bangladeshi's 50th birthday, and I look forward to growing old together. প্রবাসী বাংলাদেশিরা বাঙালি পরিচয়ে বিদেশের মাটিতেও গর্বিত। তারা মার্কিন রাজনীতিবিদদের সঙ্গে সুর মিলিয়ে বলছেন, বাংলাদেশের এই অগ্রগতির ধারা অব্যাহত থাকুক, আর এজন্য পাশে থাকবেন বলে অঙ্গীকারাবদ্ধ তারা। সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশ এগিয়ে চলবে আপন গতিতে উন্নয়নের পথে, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। লস্কর আল মামুন। সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে মোদিকে শেখ হাসিনার আহ্বান। 9টি প্রকল্প উদ্বোধন, 5টি সমঝোতা স্মারক সই, সীমান্ত হত্যা বন্ধ নিয়ে আলোচনা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।